মঞ্চ থেকে নামার সময় তাদের শ্রেণী শিক্ষক তাকে একপাশে ডেকে নিয়ে গেল। তিনি তুর্যকে উদ্দেশ্য করে বলল, তোমার কণ্ঠে অসম্ভব মায়া। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর স্যার? আমাদের অতিথি মিস্টার সুমন রায় তোমার গান পছন্দ করেছেন। তিনি তোমাকে ওনার সাথে যোগাযোগ করতে বলেছেন। স্যার একটা কার্ড এগিয়ে দিয়ে বলে, হয়তো তুমি মিডিয়ায় কাজ করার সুযোগ পাবে, কারণ মিস্টার সুমন রায় মিডিয়ার সাথেই জড়িত। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। সে আবারও মনে করার চেষ্টা করলো সে কি গান গেয়েছিল। গানটা কি সে এতই ভালো গেয়েছে যার জন্য তার মিডিয়ায় কাজ করার সুযোগ হয়ে যাবে? অন্যদিকে ইমনের দল জয়ী হয়েছে। তাদের বার্ষিক পরীক্ষার পর আবারও অনুশীলন করতে হবে। এবার ভালো খেলতে পারলে সে পুরস্কার হিসেবে টাকা পাবে। এদিকে খেলা শেষ হওয়ার পর পুরস্কার নিয়ে এসে যখন বন্ধুদের কাছে আসছিল, তখনই মাওসিয়া তার সামনে এসে দাঁড়ালো। ইমন ক্রেসটা দেখিয়ে বলল, আমি ভালো খেলি, এখন প্রমাণ পেয়েছো? হ্যাঁ, ভালোই হয়েছে হয়তো। তবে আমি ফুটবল খেলা বুঝি না, সবাই তোমার অনেক প্রশংসা করছে, তাই বুঝলাম ভালো খেলেছো। তবে এসব খেলাধুলা করে তুমি বেশি দূর এগোতে পারবে না, আসল উন্নতি তো ভালো রেজাল্ট আসলেই হয়। ইমন মুচকি হাসলো, মনে মনে বলল, তোমার মনে জায়গা নেওয়ার জন্য আমি এখন থেকে খুব পড়ব, ভালো রেজাল্ট করব। তখন হয়তো তুমি আমায় খুব পছন্দ করবে। আজ পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সবাই ক্লাসে এসে বসে আছে। মাওসিয়া চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকছে। তুর্য তা দেখে হাসতে লাগলো। ইমন তাকে ধাক্কা দিয়ে বলল, হাসছিস কেন? দেখ ওর মন কত সুন্দর, তাই এই মুহূর্তে বাকিদের মতো বক বক না করে আল্লাহকে ডাকছে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, পরীক্ষা শেষ, খাতাও কাটা শেষ, শুধু শুধু এসব করে কি লাভ? তুই চুপ কর, তুই এসব বুঝবি না। শ্রেণী শিক্ষক ক্লাসে এসে সবার প্রথমে অকৃতকার্য শিক্ষার্থীদের নাম ঘোষণা করে এবং তাদের হাতে রেজাল্ট কার্ড ধরিয়ে দেন। তারপর স্যার এসে তুর্যের দিকে রেজাল্ট এগিয়ে দিলেন। তুর্য ভয়ে স্যারের দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, অল্পের জন্য ফেল করনি। পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন সবগুলোতেই তোমার অনেক খারাপ নম্বর এসেছে। তুমি পাশ করা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম নম্বর তুলেছো। আমার তোমাকে ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ তুমি ভালো গান গাইতে পারো। কিন্তু পড়াশোনাও তো করতে হবে, তাই না? তুর্যের দিকে তাকিয়ে মাওসিয়াত বাঁকা হাসি দেয়। তুর্য চোখ ছোট করে তার দিকে তাকায়। এবার প্রথম 10 জনের নাম ঘোষণা করা হবে। ষষ্ঠ ধাপে ইমনের নাম ডাকা হলো। ইমন খুশিতে স্যারের কাছ থেকে রেজাল্ট কার্ড নিয়ে মাওসিয়াতের দিকে তাকালো। কিন্তু মাওসিয়াত 2 হাত দিয়ে মুখ ঢেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। আনাপ পঞ্চম হয়েছে আর আরাফ হয়েছে তৃতীয়। এবার মাওসিয়াত মুখ তুলে তার দৃষ্টি একবার স্যারের দিকে, আরেকবার ইভানের দিকে। সে চাইছে এবার যেন ইভানের নামটাই নেওয়া হোক, কিন্তু না, স্যার মাওসিয়াতকে ডাকলো আর ইভানই প্রথম হলো। স্যার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ইমন মাওসিয়াতের কাছে এসে বলে, অভিনন্দন মাউসিয়াত। মাওসিয়াত রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। তার রাগী চোখ দুটো ছলছল করছে। রাগ আর দুঃখ দুটি মাওসিয়াতকে ঘিরে ধরেছে। সে তার সামনে থাকা বোতলের ঢাকনা খুলে বোতলের সব পানি ইমনের মাথায় ঢেলে দিল। ঘটনার আকস্মিকতায় ইমন সহ যারা ক্লাসে উপস্থিত ছিল সবাই নির্বাক হয়ে গেল। তখনই তাদের ক্লাসের আরেকটা মেয়ে মাওসিয়াতকে থামিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি এই কাজটা ঠিক করলে? ও তোমাকে অভিনন্দন দিতে এসেছে, আর তুমি? মাওসিয়াত তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একটা ভিখারির মেয়ে আমাকে বলবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? ইভান ইমনের হাত ধরে মাওসিয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি মেয়ে মানুষ, তাই আজ অনেক বড় ঝামেলা বাঁধেনি। হয়তো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি কল্পনা করতে পারবে না। মাওসিয়াত ইভানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার ভাই আমাকে অপমান করতে এসেছে, আমাকে খোঁচা দিতে এসেছে, আর তুমি আমাকে শাসাচ্ছ? তুর্য চেঁচিয়ে ইমনকে বলে, এই মেয়ে কতটা স্বার্থপর দেখেছিস? আমি তোকে আগেই বলেছি ও তোর সাথে বন্ধুত্ব করেছে ইভানের কাছাকাছি যাওয়ার জন্য। আনাফ আর আরাফ ইভানকে টেনে ক্লাস থেকে বের করে আনে। যদি মাওসিয়াতের কোনো কথাই ইভান আরো খেপে যায়, তাহলে এই ছেলে দেখবেই না তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদ আর তুর্য ইমনের কাঁধে হাত রাখে, আর ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সেই মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে মাওসিয়াতের দিকে তাকিয়ে বলল,
হয়তো আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু কাউকে কষ্ট দিতে পারি না। কিন্তু বড় ঘরের মেয়েরা এত সুখের মাঝে থাকে, তবুও তাদের চোখে মানুষের অনুভূতি মূল্যহীন। তুর্য রুমালটা নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। তারপর তারা ক্লাস থেকে বেরিয়ে গেল। এদিকে অনেকক্ষণ ধরে ইমন স্কুলের মাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে, আর তাকে ঘিরে বসে আছে তার ভাই আর 4 বন্ধু। হঠাৎ তাদের দিকে এগিয়ে এলো ক্লাসের সেই মেয়েটা। একই ক্লাসে পড়লেও ইমনের চোখ সেই মেয়ের দিকে কমে গিয়েছিল। শ্যামলা মেয়েদের দিকে হয়তো ছেলেদের দৃষ্টি সহজে পড়ে না, তবে আজ তার সুন্দর ব্যবহার 6 জনকে মুগ্ধ করেছে। মেয়েটা ইমনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, বাসায় যাবে না? তাহমিদ বলল। যদি ওর মন ঠিক হয়। ইমন মেয়েটার দিকে তাকিয়ে বলল। কি নাম তোমার? মেয়েটা অবাক কণ্ঠে বলল, আমি তো 10 থেকেই তোমাকে চিনি, 2 বছরে তুমি আমার নামটাও জানলে না? ইমন তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, আরে ও সায়ন্তনী, তুই সত্যিই চিনিস না? ও খুব সুন্দর নৃত্য করতে পারে। ইমন মুচকি হেসে বলল। আমি তোমার নামটাই জানতাম না, তোমাকে তো দেখেছি। সায়ন্তনী বলল, আমি তোমাদের সবার নাম জানি, তুর্যের সাথে অনেক কথা হয়েছিল। তুর্য বলল। আমার আশেপাশে মেয়ে আছে, আর আমি কথা বলবো না, তা কি হয়? তুর্যের কথায় সবাই হাসে। সায়ন্তনী বলে, আমার তাড়া আছে, কাজে যেতে হবে। ইমন বলল, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি, আমার মায়ের চায়ের দোকান আছে, আমি ওখানেই বসি। মা অসুস্থ, তবুও স্কুলে থাকলে একটু বসে। আমাদের বাবা নেই, আমি দোকানে না বসলে মা ভাই উপসে থাকবে। ইভান সায়ন্তনীর কথা শুনে বলে, আমাদের বন্ধু হবে। আহনা ভ্রুকুচকে ইভানের দিকে তাকায়। এরপর সবাই সায়ন্তনীর সাথে বন্ধুত্ব করে, শুধু আহনাব বলে, এর আগে একটা মেয়ে বন্ধু জুটিয়েছিলাম, সে এখনো পিছু ছাড়ছে না, আবার কোনো বন্ধু বানাতে চাই না। ইভান বলল। সবাই জ্যোতির মতো না। সায়ন্তনী হেসে বলে, তাহলে আমার ভাই হয়ে যাও, বন্ধু হতে হবে না। আহনাফও হেসে বলল। ওকে, আজ থেকে আমরা ভাই বোন। এদিকে মাওসিয়াত ক্লাস থেকে বের হয়ে দেখলো সায়ন্তনী ইভান আর ইমনের সাথে হেসে হেসে কথা বলছে। মাওসিয়াতের কেন যেন ব্যাপারটা ভালো লাগলো না। সে কোনো কিছু না ভেবে ইমনের সামনে এসে দাঁড়ায় আর বলে, এমন সরি, আমি এমনই, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি ভেবেছি ইভান প্রথম হয়েছে, তাই তুমি আমাকে খোঁচা দেবে। মাওসিয়াত কাঁদো কাঁদো মুখ করে ইমনের দিকে তাকায়। ইমনের মন মুহূর্তেই গলে গেল, কিন্তু ইভান ইমনকে আটকে দিয়ে মাওসিয়াতকে উত্তর দিল, তোমার মতো বদ মেজাজি মেয়েগুলো কখনো বন্ধু হওয়ার যোগ্য না। তার চেয়ে শান্তিনী অনেক ভালো। মাওসিয়াত সায়ন্তনীর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়ন্তনী মাথা নিচু করে রাখলো। মাওসিয়াত ইমনের কোনো উত্তর না পেয়ে চুপচাপ চলে গেল। সেদিন মাওসিয়াত বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করে। সে কখনো দ্বিতীয় হয়নি, তাই এই ফলাফলে সে খুবই অসন্তুষ্ট হয়েছে। কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছে ইমনকে অকারণে আঘাত দিয়েছে। তাই সে সারাদিন বসে ভাবলো, ইভান প্রথম হলেও সব সারির শিক্ষার্থীদের সাথেই তার বন্ধুত্ব আছে, অথচ মাওসিয়াত সবসময় প্রথম সারির শিক্ষার্থীদের সাথেই বন্ধুত্ব সৃষ্টিকর্তা তার উপর অসন্তুষ্ট। কিন্তু আর যাই হোক, আজ সে সায়ন্তনীকে ইমন আর ইভানের সাথে একদমই সহ্য করতে পারছিল না। মাসিয়া চায় না তার বন্ধুরা অন্য কারো বন্ধু হোক, তাই সে মনে মনে ভাবলো যেই করে হোক সে ইভান আর ইমনের মনে তার প্রতি ভালো লাগা সৃষ্টি করিয়ে তাদের ভালো বন্ধু হবে। তুর্য আজ গানের অডিশন দিতে গেল। প্রতি বছরই কলকাতার শিশু সঙ্গীত শিল্পীদের নিয়ে একটা গানের প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সব ব্যবস্থাই করে দিলেন সুমন রায়। অনেকদিন ধরেই সেই প্রতিযোগিতাকে ঘিরে তুর্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু আজ সে অডিশন থেকে বাদ পড়ে। আর এরপর থেকে সে মলিন মুখে বসে আছে। তার 5 বন্ধুর সান্ত্বনা, সায়ন্তনীর দেওয়া আশা, অরুণিকার মিষ্টি কথা, শতাব্দীর দেওয়া উৎসাহ, কোনো কিছুই তাকে স্বাভাবিক করতে পারছে না। টানা 1 সপ্তাহ সে চুপচাপ বসেছিল। এই 1 সপ্তাহ পর তুর্য বলে, আমার গান ভালো হোক বা না হোক, আমি গান গাও ছাড়বো না। কে শুনুক বা না শুনুক, আমি জোর করে তাদের শোনাবো, তার বাধ্য হয়ে আমার গান শুনবে। তামিদ অবাক কণ্ঠে বলে, জোর করে কিভাবে শোনাবি? তুর্য ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
প্রায় 15 মিনিট পর সে ফোনটা তাহমিদের দিকে এগিয়ে দিল। তাহমিদ ফোন হাতে নিয়ে দেখল তুর্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে। সে বাকিদের দিকে তুর্যের মোবাইলটা এগিয়ে দিল। আহনাফ বলল। তাহলে তুই ইউটিউবে ভিডিও ছাড়বি? তুর্য বলল। হ্যাঁ, তুর্য ছাড়বে না, এই গানগুলো রেখে ছাড়বে। আজ থেকে আমার দুটো পরিচয় থাকবে। আমি তোদের কাছে তুর্য, যার পড়াশোনা ভালো লাগে না তবুও সে এখন থেকে পড়বে, আর পাশাপাশি ছোট ছোট দলে গান গাইবে। আর আমার দ্বিতীয় পরিচয় হবে রিকি দ্য রকস্টার, যে গান গাইবে কোনো বাধা ছাড়া, কিন্তু কেউ তাকে দেখবে না। মানে তুই নিজেকে প্রকাশ না করে গান ছাড়বি? এটা হবে আমার গানের জীবনের শুরু। রিকির জন্ম আজ থেকে শুরু হলো। প্রথম গানটা আমি কালই ছাড়ব। আহনাফ বলল। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি সাজাবো। এদিকে অরুণিকার 6 বছর পূর্ণ হয়েছে কয়েক মাস হলো। সুরাইয়া ঘরে এসে 6 জনকে উদ্দেশ্য করে বলল। বাবুনের তো 6 বছর হয়ে গেল, বলছি কি ওর কর্ণ ছেদন করিয়ে দিলে ভালো হতো। আরা ভীত কণ্ঠে বলল। ও ব্যথা পাবে না? আহনাফ বলল। এসবের কোনো দরকার নেই। সুরাইয়া বলল। আরে বাবা, বড় হলে আরো ব্যথা লাগবে। আর মেয়েদের কানের দুল পড়তে হয়, এটা তো মেয়েদের শখ। দেখবে কিছুদিন পর ও নিজেই পড়তে চাইবে, তখন কি করবে? তাহমিদ বলল। চাচি ঠিকই বলেছে, ওকে কানের দুল পরলে দারুণ লাগবে। মাঝে মাঝে শতাব্দীর কানের দুলও কানের কাছে ধরে রাখে, তখন দেখতে খুব মায়াবী লাগে। আহনাফ রাজি হলেও আরাফ কোনোভাবে অরুণিকার কর্ণ ছেদন করাতে চাইছিল না। শেষমেশ বাকিদের জন্য সে আর নিষেধও করল না। এদিকে পার্লারে গিয়ে আরাফ অরুণিকাকে কোলে নিয়ে বসে আছে। একটা মেয়ে এসে অরুণিকার কানের যে পাশে ছেদন করবে সেই দুপাশ চিহ্নিত করে রাখলো। অরুণিকার পাশে আরেকজন কর্ণছেদন করতে এসেছে। সেই মেয়েটা অরুণিকার চেয়ে বড় জোর 2-3 বছরের বড় হবে। মেয়েটা ভয় কাঁপছিল। মেয়েটাকে দেখে অরুণিকা আরাফকে জড়িয়ে ধরে বলে। আরাফ, আমার ভয় করছে, আমাকে ওরা ব্যথা দেবে। আরাফ অরুণিকার সামনে আসা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিয়ে বলে। ওরু, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আহনাফ পাশেই বসা ছিল। সে অরুণিকার হাত ধরে বলে। একদমই ব্যথা লাগবে না, দেখি চোখ বন্ধ করো। অরুণিকা মাথা নেড়ে বলল। না, করব না। পার্লারের মেয়েটা হেসে অরুণিকার এক কানে দুল পরিয়ে দেয়। ব্যাস, অরুণিকার কান্না শুরু। সে ব্যথায় কান ধরে বসে আছে। পার্লারের মেয়েটা বলল। এত ব্যথা করে না, ও একটু বেশিই কাঁদতাছে। আরাফ বলল। এমনি এমনি কেন কাঁদবে, নিশ্চয়ই বেশি ব্যথা করছে। আরাফ দ্বিতীয় কানটা ছেদন করতে দিচ্ছিল না। এবার আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বসে। মেয়েটাও তার কাজ করে ফেলে। এদিকে অরুণিকা রাগে ফুঁসতে লাগলো। সে দাঁত দিয়ে আহনাফের হাত কামড়ে ধরেছে। আহনাফও চুপচাপ ধৈর্য ধরেছিল। কর্ণছেদনের পর অরুণিকা ক্ষোভ নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। পুরো রাস্তা সে আরাফের কোলে বসেছিল। আহনাফ কিছু বললেই কানে হাত দিয়ে রাখতো বা আরাফের কান ঢেকে রাখতো, যাতে আহনাফের কোনো কথা আরাফের কানেও না যায়। অরুণিকার এমন ব্যবহারে আহনাফ প্রচণ্ড বিরক্ত। আরাফও তো প্রথমে দুল পরানোর সময় ওকে কোলে নিয়েছিল, তাহলে রাগ সব তার উপরেই কেন হবে? আহনাফ অরুণিকার হাত ধরতে যাবে, তখনই অরুণিকা হাত সরিয়ে দিয়ে আরাফকে বলে। আমি দুষ্টু ছেলেদের সাথে কথা বলি না। আহনাফ তার হাত দেখিয়ে বলে। আর একটা বদমাস মেয়ে যে আমার হাতে কামড়ে দিয়েছে, ওর সাথে কি কথা বলা উচিত? অরুণিকা মুখ ফুলিয়ে আহনাফের দিকে তাকায়। আহনাফ বলে। আরাফ, রিক্সা থামানো উচিত। চল, ওকে এখানে রেখে আমরা চলে যাই। মেয়েটা দিন দিন বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। অরুণিকা কথাটা শুনে আরাফকে চাপটে জড়িয়ে ধরে। এরপর আহনাফের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে। আমি তোমার সাথে কখনো কথা বলবো না। আহনাফ বলল। আচ্ছা, সরি। এক কানে দুল পড়লে কি ভালো লাগবে বলো? তোমার সতু আপু কি এক কানে দুল পরে? এখন তুমি কানে দুল পরবে। তোমার জন্য নতুন নতুন দুল কিনে আনবো, ভালো হবে না? সত্যি আমার জন্য দুল কিনে আনবে? হ্যাঁ, সত্যি। অনেকগুলো? একদম এক বক্স। অরুণিকা আবারও মুখ ঘুরিয়ে বলল। তুমি আনবে না, আরাফ আনবে। আরাফ হেসে বলল। আচ্ছা, আমি আনবো।
আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, দিন শেষে আমিই খারাপ। যেমন দাদা তেমন নাতনি। দাদাও এমন করতো, যে যাই করুক সব দোষ আমার উপরেই দিত। কারণ দাদা তোকে বেশি ভালোবাসতো। আচ্ছা, তাহলে দাদার নাতনি কি আমাকে বেশি ভালোবাসে? আরাফ হাসলো। আহনাফ ভ্রু কুঁচকে বলল। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলল, দাদা দাদি ওরকে খুব পছন্দ করতো। তোর দাদির কথাগুলো মনে আছে? আহনাফ অন্যদিকে চোখ সরিয়ে বলে, আমি এসব মনে করতে চাই না। কিন্তু আমি জানি তোর মনে থেকে কিছুই মুছে যায়নি। আমি তোকে চিনি। আমার চেয়ে তোকে কে ভালো চিনবে বল? তাহমিদ আজ স্কুল যায়নি। কাল রাতে সে অনেকগুলো সিঙ্গারা ও সমুচা বানিয়েছিল। ভাবছে সেগুলো আজ বিক্রি করতে পারলে অনেক টাকা হাতে আসবে। এমনিতে আগামী সপ্তাহ অরুণিকাকে স্কুলে ভর্তি করাতে হবে। তারপর ওর স্কুলের ড্রেস, জুতো, নতুন বই সহ আরো অনেক কিছুই কিনতে হবে। তাই এখন হাতে টাকা থাকা বেশি জরুরি। তাহমিদ একটা বড় হাড়ির ভেতর সব ভাজা সিঙ্গারা আর সমুচা রাখে। এবার রিক্সা নিয়ে চলে এলো একটি স্কুলের সামনে। সেখানে দাঁড়িয়ে সে স্কুলের টিফিন ছুটিতে তার হাতে বানানো সিঙ্গারা সমুচা বিক্রি করতে লাগলো। হঠাৎ একটা মেয়ে এসে বলল, এই সমুচাওয়ালা, দাম কত সমুচার? মেয়েটার সম্বোধনে তাহমিদের পছন্দ হলো না। যদি সে অনেকবার ফেরিওয়ালা, দোকানদার, মিষ্টিওয়ালা এসব নামে সম্বোধিত হয়েছিল, তাহমিদ তবুও ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, 8 টাকা। মেয়েটা খ্যাপা কণ্ঠে বলল, একটা সমুচার দাম 8 টাকা? অসম্ভব, 3 টাকা দিয়ে দাও। তাহমিদ অবাক কণ্ঠে বলল, 3 টাকার সময় কি এখন আর আছে? এই একটা সামোচা বানাতেই আমার অনেক পরিশ্রম হয়েছে, আর টাকাটা তো আমি বেশি চাইনি। মেয়েটা বাঁকা চোখে তাহমিদের দিকে তাকিয়ে বলে, আমার সাথে বাড়াবাড়ি করবি? তুই রাস্তার দোকানদার, আমাকে শেখাবি টাকা বেশি হয়েছে কিনা? মেয়েটা তাহমিদকে ধাক্কা দিতে তাহমিদ মাটিতে পড়ে গেল। তাহমিদ মাটি থেকে উঠে ধুলো ছাড়তে ছাড়তে বলে, আমি তো আপনার সাথে বেয়াদবি করছি না, তাহলে আপনি আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? মেয়েটা বুকে হাত গুজে বলে, দিলাম ধাক্কা, কি করবি তুই? বল কি করবি? আমাকে মারবি? তোর মতো রাস্তার ছেলে আমার গায়ে হাত তোলার সাহস পাবে? একবার মেরেই দেখ, এমন মার খাওয়াবো বাবার নাম ভুলে যাবি। 8 টাকার জন্য এত নোংরা ব্যবহার না করলেই হতো। তাহমিদ একটা সমুচা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, আমার 3 টাকা লাগবে না, আপনি বরং টাকা ছাড়াই খেয়ে যান, আমার সমস্যা হবে না। আমার বাবা মা আমাকে 8 টাকার জন্য কারো গায়ে হাত তোলা শেখায়নি, তাই আমাকে আমার বাবার নাম ভুলতে হবে না। আমি তাদের নাম সারা জীবন মাথায় রাখবো। মেয়েটা ক্রুদ্ধ হয়ে তাহমিদের গালে একটা চড় বসিয়ে দিল। তখনই শতাব্দী স্কুলের গেট দিয়ে বের হয়। বের হয়েই দেখলো তার ক্লাসমেট তুতুল তাহমিদকে চড় মেরেছে। এদিকে তাহমিদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুতুল তাহমিদকে বলে, তোর মতো ছেলে আমার জুতোর ধুলো পাওয়ারও যোগ্য নয়, আর তুই আমার উপর কথা বলছিস? শতাব্দী তাহমিদের কাছে এসে তুতুলকে বলে, তুতুল, তুমি ওকে চড় মারলে কেন? কারণ ও একটা চোর, 3 টাকার সমুচা 8 টাকা দিয়ে বিক্রি করছে। শতাব্দীর রাগী কণ্ঠে বলে, চোর ও না, চোর তুমি। আমি চোর? আমি কি চুরি করেছি? অন্যের পরিশ্রমের টাকা দিতে চাইছো না, এটাকেই তো চুরি বলে। এদিকে কাল তো মেলা থেকে কয়েক হাজার টাকার কেনাকাটা করেছো, তাও আবার নতুন প্রেমিকের টাকায়। তো তোমার প্রেমিক কি তোমাকে 8 টাকাও হাতে দিয়ে যায়নি, নাকি তোমার বাবা মা তোমাকে 3 টাকা ধরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে? তুতুল আর কিছু বলল না, সে হনহন করে চলে গেল। শতাব্দী এবার তাহমিদের দিকে তাকালো। তাহমিদের চোখ মুখে মলিনতা, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদের সে অসহায় মুখটা দেখে শতাব্দীর মায়া লাগলো। সে তাহমিদের হাড়িটা নিয়ে স্কুলের ভেতর চলে গেল। তাহমিদও তার পেছন পেছন গিয়ে বলে, কি করছো শতাব্দী? শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে ইশারায় তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে। এবার শতাব্দী কোথা থেকে একটা ছোট্ট ঘন্টা নিয়ে এলো। তারপর স্কুলের গেটের সামনে সেই ঘন্টা বাজিয়ে আওয়াজ করে বলতে লাগলো, খেতে চাও কি সিঙ্গারা, বাড়াতে চাও শক্তি? তাহলে চলে আসো মিষ্টি বাবুর ছোট্ট দোকানে, সাথে আছে সমুচা, মুখে দিলে যেন লেগে থাকবে তারই স্বাদ। মিষ্টি বাবুর হাতে জাদু, টক ঝাল মিষ্টি কোথাও নেই খাদ। আসো আসো, খেতে আসো। স্কুলের মেয়ে সমুচা বিক্রি করছে, এটাই যেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
তার ক্লাসের কয়েকজন শিক্ষক এসে সমুচা কিনে নিল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবকও কিনে নিলেন। শিক্ষার্থীরা তো ভিড় লাগিয়ে দিয়েছে। হাড়িতে আর একটা অবশিষ্ট ছিল না, কিন্তু এখনো ভিড় কমেনি। এদিকে তাহমিদ শতাব্দীর দিকে শুধু তাকিয়ে দেখছে। শতাব্দী পুরো টাকা আর খালি হাড়ি তাহমিদকে দিয়ে বলল, মিষ্টি মশাই,